ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে আহত 40, থমথমে পুরো এলাকা। ইসি গঠনে 10 নাম চূড়ান্ত করল সার্চ কমিটি, নির্বাচন ভবনের সংস্কার কমিশনের মত বিনিময়। রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, অধ্যাদেশে রাখা হয়নি শাস্তির বিধান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিব। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সাথেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়, আহত হয় অন্তত 40 জন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুখোমুখি অবস্থান নেয়। এই ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়ে নগরবাসী। মানিক শিকদারের রিপোর্ট। দুপুরে সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগ সহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করে। সে সময় ঢাকা কলেজের বাস যেতে বাধা দেয় এবং একটি বাস ভাঙচুর করে। এর পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে সায়েন্স ল্যাবে গেলে তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঢাকা কলেজের 184তম জন্মবার্ষিকী ছিল। আমরা সুষ্ঠু শৃঙ্খলভাবে আমরা এখানে ঢাকা কলেজে প্রোগ্রাম করতেছিলাম। আমাদের কলেজের বাস আসার সময় ঢাকা সিটি কলেজ থেকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। স্বৈরাচার লীগ এবং তাদের প্রশাসন এখনো পদত্যাগ হয় নাই, তারা আছে এবং তারা নিরীহ ছাত্রদের উপর এখনো আক্রমণ চালাচ্ছে। সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় সায়েন্স ল্যাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা হলরুমে ছিলাম, হলরুমে দেখি কি ক্যাম্পাসের ভিতরে সাউন্ড গ্রেনেড। হোয়াট ইজ দিস? এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে পুলিশের সাথেও ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ প্রশাসন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। পরবর্তীতে আমরা যখন ফিরে আসছি তখন তারা আমাদের ক্যাম্পাসে টিয়ারশেল নিক্ষেপ করছে। ইটে আমাদের অনেকে আহত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। বিকেল 4টায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এখন পরিস্থিতি নরমাল আছে। এখন আমরা প্রিন্সিপালের কাছে যাব, প্রিন্সিপালের সাথে কথা বলবো যাতে সামনে এই ধরনের ঘটনা না। পরে 2 কলেজ এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকেরা। এ সময় সংঘর্ষ হলে পুলিশের 2 সদস্য আহত হন, আটক হন কয়েকশো অটোরিকশা চালক। মানিক শিকদারের আরও একটি রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর প্রতিবাদে দয়াগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চালকরা। আজকে দুপুরে খাবার নেই, আজকে কালকে আমরা বুঝান হাইকোর্টের রায় দিল কিভাবে? আমরা হাইকোর্টের কোনো রায় মানবো না। আমরা গরিব মানুষ, আমরা অটো চালাইয়া এটা দিয়ে দিন মজুর করে আমরা খাই। এটা কেন চলবে না? এটার মধ্যে মনে করেন সমস্যাটা কি? তাদের দাবি, রাজধানীতে 7 লাখের বেশি মানুষ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে হঠাৎ দেয়া এই নির্দেশনা মানতে রাজি নন চালকরা। সন্তানদের লেখাপড়া, বাপ মার ওষুধ খরচ, বাজার দরের এখন যা অবস্থা তা আপনারা সবাই অবগত আছেন। আমাদের কর্মস্থান যদি বন্ধ হয়ে যায়, আমাদের বাল বাচ্চা নিয়ে, বাবা মাকে নিয়ে আমরা কিভাবে চলবো? প্রতিবন্ধী আমরা বন্ধ হইব না। এখন বন্ধ যদি হয় তাহলে আমি আমার বাচ্চা বউ নিয়ে কই যাবো? অটো ড্রাইভারকে যদি রিক্সা না চালাইতে দেয় তাহলে প্রত্যেকটা লোকে সরকারের গুলি করে মারতে হবে, নাহলে চাকরি দিতে হইব। ব্যাটারি চালিত রিকশা চালকদের অবস্থানে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ তাদের অনুরোধ করে সড়ক ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা পুলিশের অনুরোধ না মেনে আক্রমণ চালায়। আহত হন পুলিশের 2 সদস্য। আকস্মিক হামলার যারা এর সাথে জড়িত হামলাকারী তাদেরকে আমরা চিহ্নিত করব ও চিরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রায় 2.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। একই সময় আগারগাঁও নির্বাচন কমিশনের কাছে বিক্ষোভ মিছিল করে অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন তারা।
মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার সিইসি সহ কমিশনার পদে 10 জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। যে কোনো সময় রাষ্ট্রপতির কাছে নামের তালিকা জমা দেওয়ার কথা রয়েছে। এদিকে ভোটের সময় ইসি কর্মকর্তারা যেন বাধাপ্রাপ্ত না হন এবং কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে ইসি। শিউলি শবনমের প্রতিবেদন। নির্বাচন কমিশন গঠনে সিইসি ও অন্যান্য কমিশনারদের নামের সুপারিশ চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি। যে কোনো সময় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে 10 জনের তালিকা জমা দিবেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত সার্চ কমিটি। আইন অনুযায়ী কমিটি গঠন করার পর নির্বাচন কমিশনে প্রতি পদের জন্য 2 জন প্রার্থীকে মনোনীত করে 15 কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম প্রস্তাব করার কথা রয়েছে। এদিকে বুধবার দুপুরে নির্বাচন ভবনে ইসি সচিবের নেতৃত্বে সংস্কার কমিশনের সাথে বৈঠক হয়। এ সময় নির্বাচনের সময় ইসি কর্মকর্তাদের হস্তক্ষেপ না করার বিষয়ে সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে ইসি। এই আইনটা যাতে ফুললি এক্সারসাইজ করা যায়, আমাদের আইনের প্রয়োগটা কিন্তু আসলেই পুরোপুরি হয় না। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে। নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের জন্য কি বিষয়ে কমিশনকে মনোযোগ দেওয়া দরকার এবং অগ্রাধিকার দেওয়া দরকার সে বিষয়ে ইসির মতামত নিয়েছেন তারা। কমিশনের ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল অভিজ্ঞতার আলোকে, এবং একই সাথে মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই নির্বাচনী দায়িত্ব পালন করে তারা যাতে আরও ওই যে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে বিকেলে সাবেক সিইসি আব্দুর রৌফের সাথে বৈঠক করে সংস্কার কমিশন। এ সময় একই নির্বাচনের মাধ্যমে জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজনের পাশাপাশি আনুপাতিক পদ্ধতিতে ভোট গ্রহণের পরামর্শ দেন সাবেক এই সিইসি। এক ইলেকশনে সব শেষ করে দেওয়া যায়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশের সুযোগ রেখে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। খসড়ায় ট্রাইব্যুনালে বিচার কাজের অডিও এবং ভিডিও ধারণের বিধান রাখা হয়েছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। দায়িত্ব নিয়ে 3 মাসের মধ্যে প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের ত্রয়োদশ বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও মুজিববর্ষ উদযাপনে ব্যয়ের হিসাব উপস্থাপনের পর বাতিল করা হয় চলমান বাজেট বরাদ্দ। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী পরিষদ সচিব। অনুমোদিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশে যুক্ত বিধানগুলো উল্লেখ করেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। একটা মামলার প্রসিডিং চলছে, প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না, সেই ওই ইন্টারলোকুটরি অ্যাপিল তারা করতে পারবেন। এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে। অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে। প্রয়োজনে বিদেশ থেকে আইনজ্ঞ নিয়োগের সুযোগ রাখা হয়েছে সংশোধিত অধ্যাদেশে। অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের মতামত নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত হলো এ আইনে রাজনৈতিক দলগুলোকে শাস্তি দেওয়ার বিষয়টি রাখা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে একই প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, শিক্ষার্থীদের যেসব দাবি দেওয়া থাকবে তা আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে।
আজকে আমাদের উপদেষ্টা পরিষদের আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। যে উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারত থেকে সুযোগ নিয়ে ফ্যাসিবাদ জনগণকে বিভ্রান্ত করছে, ফেনীতে মির্জা ফখরুল। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। ভারত থেকে সুযোগ নিয়ে ফ্যাসিবাদ জনগণকে বিভ্রান্ত করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ তাদের এই সুযোগ দেবে না বা তাদের আধিপত্য মেনে নেবে না। দীর্ঘ 17 বছর পর ফেনীর ছাগলনাইয়াতে বিএনপির জনসভায় দেশের স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনী 1 আসন বিএনপির উদ্যোগে দীর্ঘ 17 বছর পর ছাগলনাইয়ায় বিএনপির জনসভা। বুধবার দুপুর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে এসে কানায় কানায় ভরে তোলে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত থেকে সুযোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ফ্যাসিবাদ। ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে দেশে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত রুখে দেবে। কোনদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা আধিপত্য তারা মেনে নেবে না। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে দিতে পারে। বিলম্ব না করে নির্বাচনের রোডম্যাপ দিতেও অন্তর্বর্তীকালীন সরকারকে তাগিদ দেন। যে অনুগ্রহ করে সংস্কারগুলো, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। এর আগে ফুলগাজী উপজেলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ত্রাণ বিতরণ করেন বিএনপির মহাসচিব। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জয়পুরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতির শীর্ষক নীতি আলোচনা অনুষ্ঠিত হয়েছে আমিও জিততে চাই ক্যাম্পেইন। শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে ইউএসএআইডির অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে আমিও জিততে চাই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, সমাজের অন্যায় অপরাধ নির্মূল করতে হলে তরুণদের সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন। অনুষ্ঠানের নীতি আলোচনা ছাড়াও নেতা আসছেন শিরোনামে নাট্য প্রদর্শনীর মঞ্চায়ন হয়। এই নাটকে সমাজ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় ও করণীয় সম্পর্কে নানা বিষয় তুলে ধরা হয়। এছাড়াও কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী হয়। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আর এরই সঙ্গে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে আহত 40, থমথমে পুরো এলাকা। ইসি গঠনে 10 নাম চূড়ান্ত করল সার্চ কমিটি, নির্বাচন ভবনে সংস্কার কমিশনের মতবিনিময়। এবং রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, অধ্যাদেশে রাখা হয়নি শাস্তির বিধান। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।